প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ বা আইএইচডি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শফিকুর রহমান পাটোয়ারি 1970 সালের জানুয়ারিতে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে কার্ডিওলজি ও মেডিসিন বিভাগে এমডি ও এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ বা আইএইচডি। স্যার, আমি শুরুতেই জানতে চাইবো যে আইএইচডি বলতে আমরা আসলে কি বুঝি? ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজও বলা হয়ে থাকে। ডিজিজটি হলো যে আমাদের হার্টের রক্ত পুষ্টি এবং রক্ত প্রবাহের জন্য কিছু রক্তনালী থাকে। সেই রক্তনালী হার্টের পুষ্টি এবং ব্লাড সাপ্লাই দিয়ে থাকে, যার মাধ্যমে হার্ট পাম্প করে থাকে এবং সারা শরীরে রক্ত প্রবাহিত করে থাকে। এবং হার্টের যদি এই পুষ্টি এবং ব্লাড সাপ্লাই যদি কোনো ডিস্টার্ব হয়, দ্যাট মিনস তার রক্তনালীতে যদি কোনো ব্লক হয়, ব্লক মানে হচ্ছে কোলেস্টেরল জমার জন্য সাধারণত ব্লক হয়ে থাকে। ব্লক হলে রক্ত চলাচল কমে যাবে এবং রক্ত চলাচল কমে যাওয়ার পর বুকে ব্যথা হতে পারে। এই ধরনের রোগকে আমরা বলে থাকি যে ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ বলে থাকি। স্যার, এর কারণগুলো কি? ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজের কারণ হচ্ছে যেমন হচ্ছে উচ্চ রক্তচাপ একটা অন্যতম কারণ, ধূমপান, ডায়াবেটিস যেটাকে আমরা বলে থাকি, আর একটা হচ্ছে হাইপার কোলেস্টেরোলেমিয়া মানে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি। এছাড়াও ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাদেরও হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। বয়সও একটা ফ্যাক্টর, যেমন 45 ইয়ার্সে যদি বেশি হয় মেল পেশেন্টের, পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে 55 এইজের বেশি হলেও হার্টের ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই রোগের লক্ষণগুলো আসলে কি? ইসকেমিক হার্ট ডিজিজের লক্ষণ হচ্ছে বুকে ব্যথা। আচ্ছা, মানে সেটা হচ্ছে বুকের মাঝখান বরাবর যে ব্যথা হয়, অনেকে বলে যে অ্যানজাইনাল পেইন বা বুকের মাঝখানে চাপা ব্যথা, তীব্র ব্যথা হতে পারে। সেই ব্যথা অনেক সময় বাম হাতে চলে যেতে পারে অথবা ডান হাতেও আসতে পারে। অনেক সময় চোয়ালে, ঘাড়ে, বুকের পিছনে, মানে পেটের উপরের অংশ ব্যথা থাকতে পারে। আচ্ছা, এবং এই ব্যথার সাথে অনেক সময় খুব বেশি সোয়েটিং থাকে, মানে আর অনেক সময় শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, এই ধরনের সমস্যা থাকতে পারে। আচ্ছা, কখনো কখনো যখন হার্ট অ্যাটাক হয়, মানে তীব্র ব্যথা থাকে, তখন মনে হচ্ছে যেন এখনই মারা যাবে, এই ধরনের ফিলিংস এতে থাকে। মানে ব্যথাটা অনেক তীব্রতা অনেক বেশি থাকে। আর যে হার্ট অ্যাটাক না থাকলে তখন হচ্ছে যে ব্যথার ধরনটা হয় এরকম যে কাজ করার সময় ব্যথা আসলো, আবার রেস্টে ব্যথাটা চলে যাচ্ছে। আচ্ছা, অথবা নাইট্রোগ্লিসারিন নামক একটা স্প্রে আছে, স্প্রেটা যদি জিভের নিচে দেওয়া হয়, দিলে ব্যথাটা সাথে সাথে চলে যাচ্ছে। তাহলে এই ধরনের ব্যথা যদি থাকে, তখন আমরা সন্দেহ করব যে তার হার্টে সমস্যা থাকতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা নির্ণয় করতে পারি। আচ্ছা স্যার, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো একটু বলবেন। যেমন পরীক্ষা নিরীক্ষাগুলোর ভিতরে আমরা যেমন প্রথমেই বুকে ব্যথা হলে যে সবাই একটা ইসিজি করেন, মানে ইসিজি করে দেখেন যে হার্টে কোনো ব্লক আছে কিনা অথবা কোনো চেঞ্জ আছে কিনা সেটা দেখা হয়। এছাড়াও ব্লাডের কিছু পরীক্ষা আমরা করি, যেমন ট্রোপোনিনাই অথবা সিকিএমবি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়। এছাড়া অনেক পরীক্ষা এখন বর্তমানে আসছে, যেমন হার্টের সমস্যা নির্ণয় করার জন্য ইকোকার্ডিওগ্রাম আছে পরীক্ষায়, তারপর হচ্ছে সিটি অ্যাঞ্জিওগ্রাম, তারপরে এছাড়াও করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হয়। এই সমস্ত পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে হার্টে কোনো ব্লক আছে কিনা বা হার্টে কোনো অ্যাটাক হচ্ছে কিনা। স্যার, এক্ষেত্রে আপনি রোগীদেরকে চিকিৎসকের পরামর্শ ঠিক কখন নিতে বলবেন? ব্যথা শুরু হওয়ার সাথে সাথে, নাকি কিছুদিন দেখে ব্যথার প্রকৃতি বুঝতে পেরে তারপরে? আসলে ইসকেমিক হার্ট ডিজিজের কয়েকটা মানে প্রেজেন্টেশন থাকে। আচ্ছা, মানে উপস্থাপনা কয়েক ধরনের হতে পারে রোগীর ভিতরে। যেমন একটা স্টেবল থাকে, স্টেবল হার্ট ডিজিজ থাকে, একটা আনস্টেবল। যদি স্টেবল হার্ট ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে যখন তার একটু ব্যথা হয়, তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসায় চলে যেতে হবে। আর আনস্টেবল সিচুয়েশন যখন হবে, যেমন তীব্র ব্যথা থাকে, যে অনেক বেশি ব্যথা থাকলে, সেই ক্ষেত্রে তো ইমিডিয়েটলি হসপিটালেই ভর্তি হতে হয়, যেটাকে আমরা হার্ট অ্যাটাকও বলে থাকি।
হাসপাতালে যেখানে হার্টের চিকিৎসা অ্যাভেলেবেল, করোনারি কেয়ার ইউনিট বলা হয়, এই ধরনের হসপিটালে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার সাথে সাথেই ওখানে যেমন কিছু ওষুধ দেওয়া হয়, ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হচ্ছে, স্টেটোকাইনেজ নামে একটা ওষুধ প্রয়োগ করা হয় 12 ঘন্টার ভিতরে যদি আসে, অথবা করোনারি অ্যানজিওগ্রাম করে ব্লকটাও সরাসরি আপনার মানে দূর করা সম্ভব। আচ্ছা স্যার, চিকিৎসা পদ্ধতিটা যদি একটু বলতেন। চিকিৎসা পদ্ধতি ইসকেমিক হার্ট ডিজিজের এখানেও যেমন লাইফস্টাইল মডিফিকেশনের কথা আমরা বলি, মানে জীবনযাত্রার কিছু পরিবর্তনের কথা পরিবর্তন করা, যেমন ধূমপান করে থাকলে ধূমপান বন্ধ করতে বলা হচ্ছে, উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণ করতে হবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, ব্লাডে কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকলে কোলেস্ট্রলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। আর তার সাথে হচ্ছে আমরা 3 ধরনের চিকিৎসা পদ্ধতি লাইফস্টাইল মডিফিকেশনের পরে আমরা যে স্টেপগুলো আসি, যেমন মেডিসিন, কিছু ওষুধ আমরা প্রয়োগ করি, মেডিকেল ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, ওষুধের মাধ্যমে। কখনো কখনো ওষুধের মাধ্যমে চিকিৎসা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আবার সাথে যোগ করতে হয়, যেমন অ্যানজিওগ্রাম করে রিং লাগানো, অথবা কখনো কখনো আবার বাইপাসেরও প্রয়োজন হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিছু জীবনযাত্রার পরিবর্তন, কিছু ওষুধের প্রয়োজন হচ্ছে, কখনো রিং লাগানোর প্রয়োজন হচ্ছে, কখনো বাইপাসেরও দরকার, সার্জারিও প্রয়োজন হতে পারে। আচ্ছা স্যার, এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে যে বাইপাস বা ওপেন হার্ট, এই ব্যাপারগুলোতে তারা ভয় পেয়ে থাকে। স্যার, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখবেন? এখন যদি হার্টে ব্লক থাকে এবং সেই ব্লক যদি ওষুধের মাধ্যমে চিকিৎসা সম্ভব না হয়, অথবা রিং লাগানোর মাধ্যমে যদি সম্ভব না হয়, সেই ক্ষেত্রে বাইপাস করার জন্য যদি সুইটেবল রক্তনালী থাকে এবং ক্যান্ডিডেট যদি বাইপাস না করে আসলে উপায় তো নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে বাইপাসই একমাত্র করতে হবে, কারণ ইসকেমিক হার্ট ডিজিজ ওয়ার্ল্ডের বর্তমানে হচ্ছে লিডিং কজ অফ দ্য ডেথ, মানে একটা ইম্পর্টেন্ট কজ, মৃত্যুর কারণ, অন্যতম কারণ হচ্ছে এই হার্ট ডিজিজ। এবং হার্ট অ্যাটাক হওয়ার পর দেখা যাচ্ছে যে 30% পেশেন্ট হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, 30%। আবার হসপিটালে পৌঁছার পূর্বেই এই যারা মৃত্যুগুলো হচ্ছে, 50% মৃত্যু হচ্ছে হসপিটালে পৌঁছার পূর্বে। আর হসপিটালে আসার পরেও চিকিৎসা নেওয়াকালীন সময় 70% পেশেন্টের মৃত্যুর ঝুঁকি থাকে। তাহলে দেখা যাচ্ছে যে একটা জটিল রোগ, সেই ক্ষেত্রে যদি বাইপাসের প্রয়োজন হয়, বাইপাস তো করা লাগবে। আচ্ছা স্যার, বাইপাস বা ওপেন হার্ট সার্জারি যেগুলো, এই ব্যাপারগুলো স্যার বাংলাদেশে এখন কিরকম হচ্ছে? বাইপাস সার্জারি বাংলাদেশে হচ্ছে, সরকারি এবং বেসরকারি অনেক হসপিটাল আছে যেখানে বাইপাস সার্জারি হচ্ছে, এবং খুব ভালোভাবে আমাদের দেশে বাইপাস সার্জারি হচ্ছে। এর জন্য বর্তমানে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে অপারেশন পরবর্তী কিছু ঝুঁকি বা সতর্কতা কি আছে কিনা? আসলে আমরা যদি শুধু বাইপাসের কথা বলি, সবাই মনে করবেন যে হার্ট অ্যাটাক হলেই বুঝি বাইপাস লাগবে। আসলে ব্যাপারটা এরকম না, যে হার্ট অ্যাটাক হওয়ার পরও দেখা যাচ্ছে যে ওষুধের মাধ্যমে অনেক রোগী চিকিৎসা সম্ভব। এছাড়া আমরা স্ট্যান্টিং করা, স্ট্যান্টিংয়ে তো যেমন মাত্র 5 মিনিট, কখনো কখনো দেখা যায় হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা সময়ের ভিতরে স্ট্যান্টিং করা যায়, এবং রোগী 2 দিন পরেই কিন্তু স্বাভাবিক জীবনে চলে যেতে পারে। সুতরাং ভয়ের কিছু নেই যে সব রোগীরই বাইপাস প্রয়োজন হবে। বাইপাস খুব কম পরিমাণ পেশেন্টেরই বাইপাসের প্রয়োজন হয়। আর বাইপাস বা রিং লাগানোর পরবর্তীতেও রোগীকে কিছু ওষুধ নিয়মিত খেতে হবে। আবার যে সমস্ত অ্যাডভাইসগুলো আমরা দিয়ে থাকি সবসময়, যেমন যার উচ্চ রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখা, কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখা, খাদ্য অভ্যাসের পরিবর্তন আনা, ধূমপায়ী থাকলে ধূমপানকে তাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। খাবারের মেনুতে যেমন যেটা আমরা বলবো কোলেস্ট্রল জাতীয় খাবার যেগুলো, এগুলো কম খেতে হবে। সেখানে সবজির পরিমাণ বেশি থাকবে, ফল বেশি থাকবে, লবণ কম থাকবে। এইভাবে আপনি যদি খাদ্য অভ্যাসের কিছু পরিবর্তন আনা, ওষুধ নিয়মিত খাওয়া, এইভাবে থাকলে সাধারণত দেখা যায় ভালোই থাকে পেশেন্ট, সমস্যা তো হচ্ছে না, ভালোই থাকে। স্যার, এই যে আপনি বলেন যে স্টেন্টিং বা যে ব্যাপারগুলো বলছেন স্যার, এরপরে যে আপনি যে বললেন যে লাইফস্টাইল মডিফিকেশন বা কিছু নিয়মিত ওষুধ, নিয়মিত ফলো আপের প্রয়োজনীয়তা কতটুকু? হ্যাঁ, অবশ্যই ফলো আপে তো থাকতেই হবে। মানে সেটা কতদিন পর পর আসতে হবে? এখন এটা হচ্ছে কি, হার্ট ডিজিজটা মানে হচ্ছে দিস ইজ দ্য ডিজিজ ফর লাইফ, এবং এই ডিজিজটা কিন্তু কমপ্লিট কিউর হচ্ছে না। যে চিকিৎসাগুলো করা হচ্ছে তাকে মানে ইমপ্রুভমেন্টের জন্য, ভালো থাকার জন্য চিকিৎসাগুলো, তাহলে তো তার রোগটা তো থাকতেছেই তার শরীরে। সুতরাং এই রোগটাকে কন্ট্রোল করার জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য, ওষুধপত্রগুলো অ্যাডজাস্টমেন্টের জন্য অবশ্যই তাকে তার চিকিৎসকের পরামর্শ নিয়মিত নিতে হবে। আচ্ছা, যখন সমস্যা হলে সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর সমস্যা না হলে সাধারণত দেখা যাচ্ছে যে স্টেবল হওয়ার পর আর 2 মাস বা 3 মাস পর পর, কখনো কখনো 6 মাস পর পর ফলো আপে রোগীদেরকে আসতে বলেন। সেক্ষেত্রে চিকিৎসক যেভাবে বলবেন সেভাবে আসতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ, এনটিভির দর্শকদের ধন্যবাদ।
প্রিয় দর্শক, জেনে নিলাম ইসকেমিক হার্ট ডিজিজ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা খুব মজার একটা ব্যায়াম শেখাবো, সেটা হচ্ছে বানানা টু সুপারম্যান। সুপারম্যানের ব্যাপারে তো সবাই সব কিছু জানে, আর আজকে এখন আবার বানানার ব্যাপারেও অনেকে জানে বিকজ অফ দ্য মিনিয়ন্স। তো আমরা এখন যেটা করব যে কিভাবে পেটের ব্যায়ামটা আপনি অ্যাট দ্য সেম টাইম উইথ ফান করতে পারেন, যে আপনার লোয়ার ব্যাকে যাদের পেইন আছে সেই পেইনটা নিয়েও করতে পারবেন, এবং লোয়ার ব্যাকটা স্ট্রংও হবে, এবং পুরো পেটের ডেফিনেশনটাও আসবে, এবং টোটাল বডির একটা মোবিলিটিটা বাড়বে। অনেক সময় দেখা যায় যে একজন খুব ফিট মানুষ, খুব হেলদি বা খুব মাস্কুলার, কিন্তু তার ভেতরে মোবিলিটি কম, মুভমেন্টটা খুব স্লো, ধীরে সুস্থে, দরকারের সময় সে মুভ করতে পারছে না। এই ব্যায়ামগুলো করলে যেটা হয় যে শরীরের ভেতর ক্ষিপ্রতা, যেটা বলে যে পুমার একটা ক্ষিপ্রতা, মানে খুব ক্ষিপ্রতাটা আসে, যে কোনো সময় হঠাৎ করে এমার্জেন্সিতে খুব কুইক মুভ করা যায়। এটা কিন্তু খুব জরুরি একটা গুণ আমি বলবো। তো আমরা বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স 3টা লেভেলেই দেখছি। তো আমরা প্রথমে দেখব হচ্ছে বোট, যেটা কিনা বিগিনার লেভেল অ্যাকচুয়ালি বলা যায় না, আমরা 3 ভাগে ভাগ করে নিব, তারপর সবাই একসাথে করব। ওকে, বোটে আমাকে সুপারম্যানে প্রথমে হেল্প করবে হচ্ছে তাসরিন। ওকে, এবং আমরা এখানে ইন্টারেস্টিংলি খুব মজার একটা ব্যাপার আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু ব্যায়ামটার কথা বলেছি যে আমরা সুপারম্যান, এখন এখানে ম্যান নাই, সব সুপার লেডিজ অ্যান্ড অল ওয়ারিং, ও অ্যান্ড মাই বয়, এবং আমার ছেলে সুপারম্যান উইথ দ্য 2 সুপার লেডিজ. So I think it will be an awesome workout, right? So okay, and Tasrin, shuru, and you will be doing super lady, right? Not Superman. Okay, and up, stay, and down, and again up, and down, and up, and fly away. উড়ে যাও, সুপার লেডি না, সুপারম্যান কীভাবে এমন করে উড়ে যেতে থাকে না? সো ইয়ার ফ্লাইং, হ্যাঁ, ইয়েস। কতক্ষণ ফ্লাই করা যায়? বেশিক্ষণ না, না? ওকে, অ্যান্ড ডাউন, নাইস নাইস, সুন্দর, থ্যাংক ইউ। তো আমরা দেখছি যে এই মুভটা কি হচ্ছে, সুপারম্যান কেন নাম হলো? কারণ সুপারম্যানের মুভের মতো এটাতে যেই কাজটা হয় অ্যাকচুয়ালি একদম শরীরে টান টান হয়, এবং টোটাল যেটা হচ্ছে যে ব্যাক পাওয়ারটা বাড়ে, প্রচণ্ড রকম লোয়ার ব্যাক পাওয়ারটা বাড়ে, এবং তলপেটের ইলাস্টিসিটিটা খুব, আমি বলবো যে যাদের আফটার প্রেগনেন্সি, যাদের দেখা যায় যে তলপেট খুব ঝুলে যায় বা খুব লুজ হয়ে যায়, তাদের জন্য এটা কিন্তু খুব ইফেক্টিভ। এবার এর কাউন্টার পার্ট সেটা আমাকে দেখাবে হচ্ছে নুশা। Okay, and she will be like banana, right? And ready, and up, and down, and again up, and down, and again up. একটু হোল্ড করে রাখতে হবে। এখানটা আমরা তাহলে কি দেখছি, যে পাটা উঠে আছে, হাতটা উঠে আছে, এবং এই জায়গাটায় প্রেশারটা পড়ছে, হ্যাঁ, তলপেটটা এবং পুরো পেটটায় প্রেশার পড়ছে, এবং মুভটাই কেন বানানা, ইটস লাইক এ বানানা, কলার মতো, হ্যাঁ। এখান থেকে অ্যান্ড ডাউন। ওকে, ফাইন। এবার এখান থেকে, থ্যাংক ইউ নুসা, থ্যাংক ইউ। ওকে, এখন এবার যে ফান ওয়ার্কআউট আমি যেটা বললাম, এখনও তো দেখে মনে হচ্ছে না যে খুব একটা ফান ওয়ার্কআউট। তো এবার ফান কিভাবে, এবার লিও দেখাবে। ওকে, লিও কাম, ইউ আর সুপারম্যান, রাইট? নাকি সুপার লেডি? সুপারম্যান, ইয়েস, মাই বয়, হ্যাঁ। ওকে, অ্যান্ড স্টার্ট উইথ সুপারম্যান অ্যান্ড আপ। ওকে, সো ইউ আর ফ্লাইং। এখন ফ্লাই করতে গিয়ে তখন কি হচ্ছে, খিদে পেয়েছে না? সো ইউ ওয়ান্ট বানানা, সো গো টু বানানা। নাইস নাইস, সো ইউ হ্যাভ গট দ্য বানানা, হ্যাঁ, সো ইউ ফ্লাই অ্যাওয়ে। Yes, nice. And then you want another banana? No? Okay, done. না, বেশি খাওয়াটা ঠিক হবে না, তাই না? ওকে বাবা, থ্যাংক ইউ। সো আমরা যেটা দেখলাম এখানে, যে ইউ ক্যান ডু দ্য 2 মুভস অ্যাট দ্য সেম টাইম উইথ ফান, এবং এটা কিন্তু কোনো লেভেলের ব্যাপার নাই। যখন আপনি আলাদা আলাদা করে দুটো করবেন, একটা পজিশনেই আপনি আবার দুটোও করতে পারবেন, হ্যাঁ। তো আমরা এবার মজা করে দেখি যে 3 জন একসাথে কিভাবে দে উইল ফ্লাই অ্যাওয়ে টু গেট দ্য বানানা, হ্যাঁ। ওকে, আসো নুসা মাঝে। ইয়েস, উইথ দ্য কাউন্ট আমি ডান দিক থেকে বলবো, ডান দিক থেকে শুরু করবে, বাম দিক থেকে বলবো, বাম দিক থেকে। ওকে, অ্যান্ড আমরা শুরু করব বানানা মুভ থেকে। ওকে, অ্যান্ড রোল, স্পেসটা যেন থাকে। ওকে, যার যার ডান দিকে ঘুরবে প্রথমে। ওকে, অ্যান্ড টু দ্য বানানা, আপ, ইয়েস, স্টে, অ্যান্ড টু দ্য রাইট,
Superman. Yes, flying away. And to the banana. Yes. And to the left. Yes. And Superman. And to back to your position. Banana. Yes, that's the thing I wanted to see. Nice, nice. And stay. And done. Done. Okay, get up, kids. এখানে আমি কিন্তু খুব বেশি চাচ্ছিলাম না যে খুব বেশি সিকোয়েন্সটা হবে যে খুব একদম ফাইন নাইস একটা এন্ডিং হবে, ফিনিশিং হবে। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফান, যখন দে আর লাইক কাজিন অ্যান্ড আন্টস, হ্যাঁ, খালামণি, বোন, ভাই সবাই মিলে। আমি বারবার বলছিলাম যে এখানে ফ্যামিলি একটা ওয়ার্কআউট আমি চাচ্ছিলাম যে ওখানে এমন হবে যে একজন ভুল করবে, একজনের একদিকে স্ট্রেংথ আছে, একজনের একদিকে উইকনেস আছে। যখন সবাই মিলে কাজ করবে বন্ডিংটা বাড়বে, একজন একজনকে হেল্প করবে অ্যান্ড দে উইল এনজয় দ্য ওয়ার্কআউটটা এনজয় করাটা খুব জরুরি। তো আপনারা বাসায় ফ্যামিলি সবাই মিলে কিন্তু এই ওয়ার্কআউটগুলো করতে পারেন, যেটা অ্যাট দ্য সেম টাইম খুব ইফেক্টিভ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট উইল হেল্প ইউ টু বিল্ড আপ ইউর রিলেশনশিপ। প্রিয় দর্শক, গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, সেই খাদ্যাভ্যাসে পুষ্টির পরিমাণ কেমন থাকা উচিত, সে বিষয়ে চলুন জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। একজন সন্তান সম্ভবা মায়ের সঠিক পুষ্টি চাহিদা পূরণ খুবই গুরুত্বপূর্ণ। তার গর্ভস্থ সন্তানের সঠিক পুষ্টির জন্য এবং মায়ের নিজের সুস্থ থাকার জন্য তার একটি পথ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময়ে মায়ের ক্যালোরি চাহিদা বৃদ্ধি পায় এবং তা প্রায় 200 থেকে 350 কিলো ক্যালোরি বৃদ্ধি পাচ্ছে এবং এই ক্যালোরি চাহিদা মায়ের যথাযথ পুষ্টি উপাদানের উপর নির্ভর করে। এই দুটি পুষ্টি উপাদান হচ্ছে, বড় পুষ্টি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন। এই সময় মায়ের ক্যালোরি চাহিদা তার সঠিক ওজনের উপর নির্ভর করে। সর্বমোট এই সময় মায়ের ক্যালোরি 200 থেকে 350 কিলো ক্যালোরি বৃদ্ধি পায় এবং এই পুষ্টি চাহিদা নির্ভর করে মায়ের যথাযথ খাবার দাবারের উপর। সবচেয়ে বড় পুষ্টি উপাদান হচ্ছে প্রোটিন এবং এই প্রোটিনের চাহিদা পূরণের জন্য মাকে তার খাবারের সাথে বিভিন্ন ফার্স্ট ক্লাস কয়েকটি প্রোটিন আছে যা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তার মধ্যে দুধ, ডিম, মাছ, মাংস, দই, ছানা, পনির এগুলো খুবই ভালো। মাছ হচ্ছে একটি উৎকৃষ্ট মানের প্রোটিন যা থেকে মা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পেতে পারে এবং এটি তার গর্ভস্থ সন্তানের মস্তিষ্ক, মাংসপেশি এবং হার্টের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরেকটি উপাদান হচ্ছে দুধ। দুধ থেকে মা শুধু তার প্রোটিন পাচ্ছেন না, তার গুরুত্বপূর্ণ একটি উপাদান ক্যালসিয়ামও পাচ্ছেন এবং এই সময়ে মায়ের ভিটামিন মিনারেলসের চাহিদা বেড়ে যাওয়ার জন্য তার খাবারে প্রচুর পরিমাণে টক, মিষ্টি, রঙিন ফল, শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। আরও কিছু কিছু জিনিস এই সময় মাকে মেনে চলতে হবে। তার মধ্যে আছে মা একই সাথে এই সময় পেট ভরে অনেকটা খাবার নিতে পারেন না, তাই এমন কিছু কিছু খাবার তার খাবারে রাখতে হবে যাতে উনি অল্প পরিমাণে নিচ্ছেন কিন্তু সে একই খাবার থেকে ভালো পুষ্টি একসাথে পেয়ে যাচ্ছেন। যেমন এর মধ্যে আছে দই, চিরা, কলা এবং ব্রেড, মার্জারিন, জ্যাম হতে পারে, পুডিং হতে পারে, খেজুর, তাছাড়া খিচুড়ি, স্যুপ, নুডলস হতে পারে এবং শাকসবজির কিছু স্যুপ হতে পারে, যা থেকে মা অল্প পরিমাণে খাবার নিলেন কিন্তু তার এনার্জি থাকলো তার শরীরে ভালো পরিমাণে। এবং এই সময় বাইরের খাবারের থেকে তাকে বিরত থাকতে হবে, যেই খাবারই উনি খান না কেন যাতে উনি মনের আনন্দের সাথে তা গ্রহণ করতে পারেন এবং কোমল পানীয় থেকে তাকে দূরে থাকতে হবে। এগুলো তার সন্তানের সঠিক বৃদ্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তার খাবার তার অনেকটা সময় খালি পেটে থাকা যাবে না, সে যাতে তার সময় মতো তার খাবারটা গ্রহণ করে এবং তার আশেপাশে পরিবেশ সকল কিছু যাতে তার খাবার নেওয়ার সময় একটা উপযুক্ত থাকে সেভাবে খেয়াল করতে হবে। তার সঠিক ওজনের দিকে তাকে এই সময় খেয়াল রাখতে হবে। তাই এই সময়ে মার তার সঠিক পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়ন্ত শিশু সঠিক ওজনের দিকেও তাকে খেয়াল রাখতে হবে এবং গর্ভাবস্থা এমন একটি সুন্দর সময় যাতে মা তার প্রপার অ্যাটেনশন দিয়ে তার সন্তানের সঠিক গ্রোথের দিকে খেয়াল করতে পারে যাতে উনি একটি সুস্থ সন্তানের জন্ম দিয়ে তাকে পৃথিবীতে আলোর মুখ দেখাতে পারেন।
এই সময় মায়ের পানি শূন্যতা রোধ করার জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং এই সময়ে যে মায়ের প্রোটিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তার সকল খাবারের উপাদানগুলোর পাশাপাশি, কারণ বড় একটি উপাদান হচ্ছে কিন্তু প্রোটিন, এই প্রোটিনের চাহিদা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার প্রপারভাবে খেয়াল করতে হবে তার যতটুকু তার এই সময় গ্রহণ করা উচিত। যদি একজন মানুষের পার ডে প্রোটিনের চাহিদা হয় 35 থেকে 40 গ্রাম, এর সাথে তাকে আরও প্লাস করতে হবে 15 থেকে 20 গ্রাম, মানে তার প্রত্যেকটা খাবার যাতে হাই প্রোটিন জাতীয় হয় তাকে এই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। তাই মাকে আমাদের একটাই রিকোয়েস্ট হচ্ছে তাকে উনি যদি সুন্দর একটি সন্তানের জন্ম দিতে চান এবং তাকে পৃথিবীর আলোর মুখ দেখাতে চান তাহলে তার পুষ্টি চাহিদা পূরণ করার জন্য তাকে সঠিক খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। শরীরটাকে সুস্থ রাখতে ব্যায়ামের বিকল্প নেই, আর ব্যায়ামের জন্য প্রতিদিন অন্তত 30 মিনিট করে সপ্তাহে 5 দিন হাঁটাই যথেষ্ট। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, প্রত্যেকটি মহিলারই 12 বছর মেয়েদেরই 12 বছর বয়স থেকে মান্থলি যে শেডিং হয় সেটাকে মানে মাসিক বা ঋতুচক্র বা ঋতুস্রাব বলা হয়। তো এটি যখন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং কন্টিনিউয়াসলি মানে একটানা যখন 12 মাস বন্ধ থাকে তখন এটাকে আমরা মেনোপজ বলি, এবং এটি সাধারণত শুরু হয় 40 থেকে মানে 40 বছর বয়স থেকে শুরু হয় এবং কারো কারো ক্ষেত্রে 50 বা 55 বছর বয়স পর্যন্ত হতে পারে, এই রেঞ্জের মধ্যে হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।